শুরু হচ্ছে রেডিও চ্যানেলের বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা। লেবাননে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারের শাহাদাত নিশ্চিত করল কাসসাম ব্রিগেড। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে তিস্তা অববাহিকায় বাংলাদেশের লাখো মানুষের পদযাত্রা। এবং ভারত সফরে কাতারের আমির, ইরান ভারত সমস্যার কারণ তৃতীয় পক্ষ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই সংবাদ ব্রিফিংয়ে কথা জানান। তিনি বলেন, এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানান, বিশ্বের 59 দেশের প্রতিনিধি দল হিজবুল্লাহর শহীদ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশিম সাইফুদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নেবে। আগামী 23 ফেব্রুয়ারি এই দাফন অনুষ্ঠানের কথা রয়েছে। দাফন অনুষ্ঠান কমিটির সমন্বয়ক শেখ আলী দাহের জানিয়েছেন, 23 ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে মূলত বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ও উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের নেতাদের স্মরণ অনুষ্ঠান। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ গত 27 সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় শহীদ হন। এরপর অক্টোবর মাসে শহীদ হন সৈয়দ সাফিউদ্দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হুমকি দিয়েছিলেন, গত 15 ফেব্রুয়ারি শনিবারের মধ্যে গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়া না হলে তিনি গাজায় হামলা চালাবেন। কিন্তু হামাস শনিবার মাত্র 3 পণবন্দীকে মুক্তি দিয়েছে এবং এখনও বহু ইসরায়েলি বন্দী তাদের হাতে রয়ে গেছে। এ অবস্থায় ট্রাম্পের সেই হুমকি বাস্তবায়িত না হওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে চুলচেরা বিশ্লেষণ চলছে। ট্রাম্প গত মঙ্গলবার হুমকি দিয়েছিলেন, সকল পণবন্দীকে মুক্তি দেওয়া না হলে তিনি গাজার সামনে জাহান্নামের দরজা খুলে দেবেন। কিন্তু 15 ফেব্রুয়ারি শনিবার হামাস কেবল পূর্ব নির্ধারিত 3 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিল। পার্স টুডে জানাচ্ছে, ইরানের ফিলিস্তিন বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ মোহসেন ফায়েজি এ সম্পর্কে লিখেছেন, ট্রাম্পের সুস্পষ্ট হুমকি ও চূড়ান্ত সময়সীমা গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে। এমনকি অনেক একথা পর্যন্ত বলে বসেন যে হামাস যেহেতু একদিনে সকল পণবন্দীকে মুক্ত করবে না, তাই গাজা যুদ্ধবিরতি ভেঙে পড়ার এবং সেখানে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ে ইয়েমেন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেছেন, হামাস বিজয়ী হয়েছে বলেই ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। ভারত মহাসাগর বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করতে ওমান সফররত আরাকচি গতকাল মাস্কাটে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। হুথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। গাজার উপর ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের সময় ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ যে সংহতি প্রদর্শন করেছে তাকে নজিরবিহীন বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের সর্বাত্মক সমর্থনের কথা উল্লেখ করে বলেন, ইয়েমেনের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর পশ্চিম এশিয়া অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের বিষয়টি নির্ভর করছে।
সাক্ষাতে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়েও কথা হয়। এ সময় জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধির সাম্প্রতিক তেহরান সফরের কথা তুলে ধরেন আরাকচি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী বাহিনীর এক ড্রোন হামলায় নিজের একজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড। ওই ব্রিগেড গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় ভূমধ্য সাগর উপকূলীয় শহর সিডনি এক বিমান হামলায় তাদের কমান্ডার মোহাম্মদ শাহিন শহীদ হয়েছে। বিবৃতিতে শাহিনের শাহাদাতে শোক প্রকাশ করে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে তাঁর অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। এতে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আল-আকসা তুফান নামক যে আকস্মিক ও বিশাল অভিযান চালানো হয় তাতে মোহাম্মদ শাহিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সঙ্গে বিগত 16 মাসের গাজা যুদ্ধেও তিনি বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। এর আগে গতকাল ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী শিন বেত এক যৌথ বিবৃতিতে জানায়, তারা লেবাননে হামাসের অপারেশনস ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ শাহিনকে হত্যা করেছে। তারা দাবি করেছে, শাহিন লেবানন থেকে ইসরায়েলি অভিবাসীদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের উত্তরবঙ্গের 11টি স্থানে গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। অংশ নিয়েছেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। আজ বেলা 11:15টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতু থেকে এই কর্মসূচি শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় তিস্তা বাঁচানোর পদযাত্রার জনস্রোত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রায় দলের স্থানীয় নেতাকর্মী সহ কয়েক হাজার মানুষ অংশ নেন। তিস্তা সেতু থেকে পথযাত্রাটি যখন রংপুরের কাউনিয়া আসে তখন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে বিএনপির রংপুরের নেতাকর্মীরা যোগ দেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে শিশু, কিশোর, নারী ও পুরুষ অংশ নেন। বেলা 12:15টার দিকে 3 কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলায় গিয়ে পথযাত্রা পৌঁছায়। সেখান থেকে আবার তিস্তা সেতুর দিকে গিয়ে শেষ হয় এই পথযাত্রা। দুদিনের সফরে সোমবার ভারতে এসে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। নয়াদিল্লি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদী। সাধারণত কোন রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে ভারতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে যেতে দেখা যায় না, তবে প্রথা ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন মোদী। এ বিষয়ে নিজে এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে মোদী লিখেছেন, বিমানবন্দরে গিয়েছিলাম আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে স্বাগত জানাতে। ভারতে তার ফলপ্রসূ সফর, তার সঙ্গে কাল বৈঠকের প্রত্যাশা করছে। এদিকে ওমানে অনুষ্ঠিত ভারত মহাসাগর বিষয়ক সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি ভারতীয় টিভি চ্যানেলের সাথে সাক্ষাতে বলেছেন, ইরান ভারত সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান বাধা বা সমস্যাগুলো দুটি দেশের সাথে সম্পর্কিত নয়, বরং তৃতীয় পক্ষের ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমরা জানি যে তৃতীয় পক্ষগুলো এ ব্যাপারে আপত্তি উত্থাপন করেছে এবং আমরা এটাও জানি যে ভারতীয়রা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে পরামর্শ করছে, তাই আমরা সিদ্ধান্তটি আমাদের বন্ধু ভারতের উপর ছেড়ে দিচ্ছি। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবার ফিরছি বিশেষ সংবাদে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইরানের বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 48,271 জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে এই যুদ্ধে আহতের সংখ্যা 1,11,693 জনে পৌঁছেছে। সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় 7 জন শহীদ হয়েছে, যাদের মধ্যে 6 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং আহত 5 জনকে গাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কিছু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু সাহায্যকারী দল ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না। গাজায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ গাজা উপত্যকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সরকারের যুদ্ধ মন্ত্রণালয়ে একটি বিশেষ বিভাগ তৈরির ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের অন্যান্য মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এই অফিসে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে সেখানকার বাসিন্দাদের সম্পূর্ণরূপে সরে যাওয়ার এবং জর্দান ও মিশরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সেখানে বসতি স্থাপনের আহ্বান জানিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন। এদিকে সোমবার রাতে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এক ভাষণে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, জোরপূর্বক স্থানান্তর, বসতি নির্মাণ এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি বিকল্প আবাসভূমির ঘোর বিরোধী জর্দান। এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, গাজা উপত্যকার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একটি বেসামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার কেন্দ্রস্থলে অবস্থিত নুসাইরাত শিবিরের উত্তর পশ্চিমাঞ্চল আল রশিদ স্ট্রিটে ওই হামলা চালানো হয়। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।